বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে ম্যাথ গণিতগুলো আছে তার আমরা সেট 3 অর্থাৎ মডেল কোশ্চেন সেট 3 অঙ্কগুলির সমাধান করে দেব। দেখো বন্ধুরা, মডেল কোশ্চেন পেপার সেট 3 যে ফার্স্ট কোশ্চেনটি আছে সেটি হলো একই কোশ্চেন। তোমার কাছে 60টি পেয়ারা আছে, তুমি তার 1/4 অংশ বিক্রি করলে বর্তমানে তোমার কাছে কটি পেয়ারা আছে। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। মোট পেয়ারা আছে 60টি, বিক্রয় করা হয়েছে মোট পেয়ারা 1/4 অংশ, অর্থাৎ বলতে পারি 60 এর 1/4 অংশ বিক্রয় করা হয়েছে সমান 60 ইন্টু 1/4 অংশ, 1/4টি এতগুলি পেয়ারা বিক্রয়। 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, 4 15 60 হয়, 15-এর সাথে 1-এর গুণ করলে হবে কত? 15টি। অতএব কটি পেয়ারা বিক্রয় করা হয়েছে? 15টি পেয়ারা বিক্রয় করা হয়েছে। অতএব বলতে পারি 15টি পেয়ারা বিক্রয় করা হয়েছে। পেয়ারা অবশিষ্ট আছে, মোট ছিল 60টি, তার থেকে 15টি বিক্রয় করা হয়েছে। অতএব 15 থেকে 60 গেলে কত হবে? 45, 45টি। তোমরা এখানে 60 থেকে 45 রাফে গিয়ে 60 থেকে 15 মাইনাস করে দেবে। 5 দিতে 10, হাতে 1 2 4 দিতে 45টি। অতএব 45টি পেয়ারা এখনও অবশিষ্ট আছে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে সেটি হলো 4 টাকার 5/8 কত টাকা কত পয়সা। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো, এখানে কি বলা আছে? 4 টাকার 5/8 কত টাকা কত পয়সা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি পুরো এই 4 টাকাটিকে প্রথমে পয়সা নিয়ে যাই, আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। অতএব 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকার সমান কত হবে? 4 টাকা সমান হবে 4 ইন্টু 100 সমান 400 পয়সা। 4 টাকা সমান 400 পয়সা। অতএব বলতে পারি 400 এর 5/8 পয়সা। যেহেতু আমরা এটাকে পয়সা বের করে নিচ্ছি, এখন আমরা পয়সা বলবো। 8 দিয়ে যদি এটা এখানে 5 8 40 হয়, এই শূন্যটা এখানে মধ্যে 50, 5 50-এর মধ্যে গুণ করলে 250 পয়সা। দেখুন, এই পয়সাকে যদি আমরা এখন টাকায় নিয়ে যাই, আমরা কি করেছিলাম? যখন টাকা থেকে পয়সা নিয়েছিলাম 100 দিয়ে গুণ করেছিলাম, ঠিক পয়সা থেকে যখন টাকায় আসবো ঠিক তার বিপরীতটা হবে। অর্থাৎ কী হবে? এক্ষেত্রে কী হবে? ভাগ হবে। অতএব বলতে পারি 250 ভাগ 100 টাকা। আমরা যদি ভাগ করি, দেখো পুরো 250 আছে, যদি ভাগ করি 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? শুধুমাত্র 250, 2 ঘর এইদিকে দশমিক সরিয়ে 2.50 টাকা। অতএব আমরা বলতে পারি 2.50 টাকা বা 2 টাকা 50, 2 টাকা বলতে পারি 2 টাকা 50 পয়সা। এটি আমার। তাহলে কী হলো? দেখো, 400-র 5/8, এটা যেহেতু পয়সা বের করে নিচ্ছি, এত পয়সা। এটাকে যদি আমরা কেটে নিই, 5 8 40, এই শূন্যটা এখানে বসলে 50, 5 50 250, অর্থাৎ 250 পয়সা। এবার আমরা কি করি? টাকাকে পয়সা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করি, ঠিক তার বিপরীতটা হবে। যখন পয়সাকে আমরা টাকায় নিয়ে আসবো 100 দিয়ে ভাগ হবে, তাই আমরা 100 দিয়ে ভাগ করে দিই এত টাকা। অর্থাৎ 2 টাকা 2.50 টাকা বা 2 টাকা 50 পয়সা। এটা আমরা, অর্থাৎ আমাদের অ্যান্সার, এখানে আমরা অ্যান্সারের জায়গায় কী করতে পারি? টাকার জায়গায় দেবো 2 টাকা এবং
পয়সা যেটা দেওয়া হবে 50 পয়সা। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। দেখো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি হলো কি, এটিকে আমাদের এটির মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো 2 কিউব ইন্টু 39 বাই 36 ইন্টু 63 এর মানটি কত? এর মানটি আমরা খাতার মধ্যে সমাধান করছি। দেখো এই খাতার মধ্যে আমরা তুলে নিয়েছি। এখন যদি এটিকে আমরা সমাধান করি কী পাবো? দেখো আমরা সমান দিয়ে বলতে পারি 23 ইন্টু 39 36। এইটিকে যদি আমরা একটু ভেঙে নিই, দেখো এই সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদক, এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে ভাঙবো। 6কে যদি আমরা ভাঙি 2 3 6, অতএব আমরা বলতে পারি 2 ইন্টু 3, এই যে 6-এর কত ছিল 3, এদের হোল 2, অর্থাৎ দুজনেই পেল কিউবটি। এখন আমরা বলতে পারি 23 ইন্টু 39 বাই 36 ইন্টু 23 ইন্টু 3, অর্থাৎ এই কিউবটা 2ও পাবে 3ও পাবে। এই জন্য আমরা দেখো পরবর্তীকালে 2-এর সাথেও দিয়েছি, 3-এর সাথেও দিয়েছি। এখন যদি এটিকে আরেকটু সমাধান করে নিয়ে কী পাবো? 23 ইন্টু 39 বাই 36 না, এখানে এই দুটো সংখ্যার গুণে আছে, যেহেতু দুটো একই সংখ্যা আমরা এই সুযোগগুলোকে যোগ করে নেবো। 6 আর 3 যোগ করে কত পাবো? 39 পাবো ইন্টু 23 পাবো। দেখো আমাদের কি হয়, যদি আমরা গুণের সময় সূচকগুলোকে যোগ করি, যখন আমরা ভাগ করব এই সূচকগুলি তখন আমরা মাইনাসে দেবো। প্রথমে দেখো 2 আছে, এই 2-এর কিউবটা যদি উপরে যে হবে 3 - 3, যেমন গুণ ছিল দিয়ে দিলাম। 39 এটা ছিল, এটা বসালাম, এইটা ভাগে আছে, এটি উপরে যে হতো -9। দেখো +3 - 3 কেটে যাবে, +9 - 9 কেটে গিয়ে 20 ইন্টু 30। আমরা জানি কোনো কিছু এক্সের যে উপরে যদি 0 থাকে তার মান হয় কত? 1। অর্থাৎ এই সংখ্যাগুলির উপরে সূচক হিসেবে যদি 0 আছে, এগুলিকে আমরা বলতে পারি 1 ইন্টু 3-এর উপরে 0 আছে 1। এই 1 আর 1-এ গুণ করলে কত পাবো? 1। অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। দেখো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি হলো এরকম, একটি কোণের শীর্ষবিন্দুর সংখ্যা কটি? আমরা কি জানি একটি কোণের শীর্ষবিন্দু একটিই হয়, অর্থাৎ একটি, এটা আমরা খাতায় করছি না, এখানে করে দেয় একটি কোণের শীর্ষবিন্দু একটিই হয়, অর্থাৎ আমরা এটা করে দিলাম, বা বইয়ে তো অ্যান্সার করে দেওয়া আছে, এটা নতুন করে করার মতো কিছু নেই। পরের কোশ্চেনের দিকে আমরা আসছি। দেখো তো দেখো পরে যে কোশ্চেনটি, যে 2-এর 1-এর কোশ্চেনে সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা গাড়ি ভাড়া লাগতো, এখন ওই দূরত্ব যেতে গাড়ি ভাড়া লাগে 6 টাকা। গাড়ি ভাড়া শতকরা কত বেড়েছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো বন্ধু, এই অঙ্কটা আমরা সমাধান করে দিচ্ছি। তবে আমরা বলতে পারি অতএব গাড়ি ভাড়া বৃদ্ধি পায়, ক টাকা বেড়েছে? আগে ছিল 4 টাকা, এখন হচ্ছে 6 টাকা, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত? 6 - 4 = 2 টাকা। 2 টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে। তো দেখো এই গাড়ির ভাড়াটা যে বৃদ্ধি পেলো, এটা ক টাকার ওপর বৃদ্ধি পেলো? এই 4 টাকাটার উপর 2 টাকা বেড়েছে। আমরা অতএব বলতে পারি কি, 4 টাকায় গাড়ি ভাড়া বৃদ্ধি পায় 2 টাকা। 1 টাকায় কত বৃদ্ধি পাবে? 1 টাকায় বৃদ্ধি পাবে 4 টাকা থেকে কম পাবে, 2-4 টাকা। অর্থাৎ শতকরা বলেছে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল শতকরা বলতে বোঝায় 100 টাকায় বৃদ্ধি পাবে কত? 100 টাকায় বৃদ্ধি পায় কত? এই লেখাগুলো তোমরা লিখে নেবে, একই লেখা বলে আমি লিখছি না, ডট দিয়ে দিয়েছি। 2-4 ইন্টু 100, শতকরা 4 25-এ হয় 100, অতএব 25 দুগুণে হয় কত? 50 টাকা। অতএব বলতে পারি, আমরা কি বলতে পারি? দেখো বন্ধুরা, আমরা বলতে পারি শতকরা গাড়ি ভাড়া বৃদ্ধি পায় 50 টাকা। এটি আমাদের অ্যান্সার। 2 নম্বরে যে কোশ্চেনটি আছে তোমরা দেখো একটু। দেখো বন্ধুরা, 2-এর যে কোশ্চেনটি দিয়েছে সেটি এরকম, একটি বিশেষ প্রকার ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49:1। দেখো লোহাটি প্রথমে আছে, তাই প্রথম অনুপাতটি লোহার, কার্বনটি পরে আছে, পরের অনুপাতটি হলো কার্বনের। ওই প্রকার বলতে কি বলছে? এই বিশেষ ধরনের যে ইস্পাত আছে,
250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধু দেখো অঙ্কটি আমরা খাতায় করে দিচ্ছি। তো কি বলা হয়েছে দেখো, মোট ইস্পাতের পরিমাণ কত, 250 কুইন্টাল। ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49 অর্থাৎ 49:1। এবার আমরা যে আমাদেরকে বলা হয়েছে যে লোহার পরিমাণটা কত, অতএব আমরা যদি লোহার আনুপাতিক ভাগারটা বের করি কি করব, তো লোহার আনুপাতিক ভাগার কত, লোহার আনুপাতিক ভাগার, দেখো যার আনুপাতিক ভাগার রয়েছে সেটি উপরে বসবে, এই 49 যেমন ছিল বসলো। এবার যে অনুপাতগুলো আছে সেগুলোর সমষ্টি অর্থাৎ যোগ, 49 আর 1 যোগ করলে আমরা কত পাবো, এই 49 যেমন ছিল উপরে বসলো, 50-এর অংশ, এত অংশ আনুপাতিক ভাগার। এবার দেখো মোট ইস্পাতের লোহার পরিমাণ, মোট ইস্পাতের লোহার পরিমাণ কত, মোট ইস্পাত কত ছিল 250 কুইন্টাল, তার 49/50, এটি হচ্ছে লোহা আছে, এই শূন্যের সাথে শূন্য কেটে দিলাম, 5×5 = 25। 49কে যদি 5 দিয়ে গুণ করি আমরা কত পাবো, 5×9 = 45, 5 4×5 = 20, আর 4 কত 24, অর্থাৎ 245 কুইন্টাল। অতএব আমরা বলতে পারি মোট ইস্পাতে লোহা আছে 250 কুইন্টাল, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি, এক ব্যক্তি তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন, অর্থাৎ কত 66.2% অর্থ হলো কি 3,250 টাকা তিনি খরচ করেন, তবে তার মাসিক আয় কত, আমাকে মাসিক আয়টা এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখা কি বলা হয়েছে, ব্যক্তিটির মাসিক আয়ের এত % খরচ করে, বা এটিকে যদি আমরা পুরোটা ভেঙে 3×66 হয় 198, 198 সঙ্গে যদি 2 যোগ করি 203%, এইটি হচ্ছে তিনি খরচ করেন। তো দেখো ওই ব্যক্তির খরচের পরিমাণ কত বলেছিল, 3,250 টাকা। এটি ওই ব্যক্তির মাসে খরচ, অর্থাৎ কি এই যে পার্সেন্টেজটি দেওয়া আছে এটি অর্থ হলো এত টাকা। অতএব আমরা বলতে পারি কি, অতএব 3 টাকা। তো দেখো কি বলা আছে, 203 টাকা মাসে খরচ করেন, আয় যখন 100 টাকা, অর্থাৎ এই 100টি কোথা থেকে এলো, এইখানে দেখো দেওয়া আছে 203%, অর্থাৎ এর অর্থ কি, পার্সেন্টেজের অর্থ হলো 100 টাকায় এত টাকা, এই পরিমাণ টাকাটা, ওই জন্য আমরা এখানে এই টাকাটা দিয়েছি। যেহেতু আমাদেরকে আসলটা নির্ণয় করতে হবে, সেই জন্য আসলটা অর্থাৎ পার্সেন্টেজে যে 100 টাকাটা আমরা এখানে দিয়েছি। অর্থাৎ 1 টাকায় মাসে খরচ করেন কত, কম হবে 100, 200, এই সংখ্যাটির ভাগে হবে 203, বা এটাকে যদি একটু সাজিয়ে নিয়ে কেউ অথবা 100, এই 3টি উপরে যাবে, 3 হলো, নিচে যেমন 200 ছিল বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে নিচে যেমন 200 ছিল বসিয়ে দিলাম। তো দেখো আমাদের কথা বলা আছে তিনি কত খরচ করেন, 1 টাকা নয়, খরচ করেন 3,250 টাকা, অর্থাৎ 3,250 টাকা যখন খরচ করেন তখন তার মাসে আয়টি কত, আমরা জানি 1 টাকা থেকে এটি বেশি হয়েছে, অর্থাৎ এটি সংখ্যাটি গুণে হবে 100 × 3 × 3,250 / 200, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, 2 2 যদি কাটি 16×2 = 32, 2 2 = 4, 2 5, অর্থাৎ 1,625 টাকা। এই 1,625কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 3 5
তোমরা এখানে রাফে করে নিতে পারো। আমরা এখানে 1625 ইন্টু 3, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 7, 3 6 18, 8 হাতে 1, 3 1 3 আর 8, 4875 টাকা, 4875 টাকা। অর্থাৎ বলতে পারি, আমরা কি বলতে পারি, ওই ব্যক্তির মাসিক মোট আয় 4875 টাকা। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো তোমরা, দেখো 3-এর 1-এর কোশ্চেন কী বলা আছে, মান নির্ণয় করো। এর এর দেখে যেটা হচ্ছে 169 ভাজিত কত, -13, এটির আমাদের মান নির্ণয় করতে হবে। দেখো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে করে দিচ্ছি। দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি। সমান 169 যেমন ছিল বসলাম। এটি দেখো ভাগে আছে, যদি এটিকে আমরা গুণে করতে চাই কী হবে, প্রথমে এই ভাগটিকে গুণে করলে এর নিচে কিছু না, মানে 1 ছিল সেটি উপরে গেল, উপরে 1, আর উপরে যে 13টি ছিল সেটি নিচে এলো, এই মাইনাসটি এখানে আমরা বসিয়ে দিলাম। দেখো সমান কত হবে, 13 দিয়ে যদি 169 কাটি, 13 13 169 হয়। এবার যদি -1 দিয়ে 13কে গুণ করি কত হবে, -13, প্লাসে মাইনাসে -13 কে 13। অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি কী আছে দেখো বন্ধু, পরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে -18 ভাগ, এখানে একটা বক্স দিয়ে দিয়েছে। এই বক্সটি মানে কোন সংখ্যাটি বসলে এর সাথে 3 যদি যোগ করা হয় ইকুয়াল -6 অ্যান্সার হবে। এটি দেখো এইগুলো যেহেতু আমাদের 1 নম্বরের কোশ্চেন, বেশি বড় করে করার প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে সংখ্যাটি তোমরা বুঝে নিয়ে বসিয়ে দিলেই হবে। আমি করে দিচ্ছি, তোমার খাতার মধ্যে দেখো। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে অ্যান্সারটি কী হবে, -18 ভাগ, এই বক্সটির মধ্যে যদি আমরা +2 দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। কিন্তু কি করে হলো সেটি যদি বুঝতে, আমি পাশে একটু করে দিচ্ছি। যদি কখনো বড় অর্থাৎ 2-3 নম্বরের কোশ্চেন এসে যায় তো সেক্ষেত্রে তোমরা কি করে করবে। তো দেখো আমরা ধরি সংখ্যাটি হবে কত, এক্স। এবার এই ড্যাশ যেটা ছিল অর্থাৎ ফাঁকা অংশ যেটা ছিল সেটা আমরা এক্স বসিয়ে দিয়েছি। আমরা কি জানি, সরলের প্রথমে কী করতে হয়, ভাগের কাজ করতে হয়। তাই -18 যেমন ছিল বসে, ভাগটাকে গুণের উপরে 1, নিচে এক্স, প্লাস কত আমরা পাবো, প্লাস পাবো 3 ইকুয়াল -6, বা এইটি -18 এসে গুণ করলে কত, -18/x প্লাস 3 ইকুয়াল -6, বা এইটি যদি আমরা লসাগু করি কত পাবো, -18 প্লাস 3x, এর সাথে এক্সের গুণ করলে 3x হবে, নিচে যেমন এক্স ছিল লসাগু এক্স বসে দিলাম, -6। এবার দেখো এটিকে যদি, এটা ভাগে ছিল, এটিকে ওইদিকে গিয়ে কী হবে, -18 প্লাস 3x, এদিকে গিয়ে -6x হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে -6 হয়ে যায়। এবার এক্সগুলোকে যদি আমরা এদিকে নিয়ে নিই, যেমন 3x প্লাসে ছিল বসিয়ে দিলাম, এইটা -6x ছিল, এদিকে এসে ইকুয়াল সাইনে এদিকে এসে +6x হয়ে গেল, আর এটা -18 ছিল, ইকুয়াল সাইনে এদিকে +18। এবার 6 আর 3 যোগ করলে পাবো আমরা 9x পাবো, ইকুয়াল 18 পাবো। দেখো, বা x সমান কত পাবো, 18 ডিভাইডেড বাই 9, 9 2 18, অর্থাৎ এক্সের মান আমরা কত বললাম, x সমান পেলাম 2। দেখো এত বড় করে অঙ্কটা করার তোমাদের প্রয়োজন নেই, যদি কখনো মানে 2-3 জন্য আসে তখন তোমরা এটি করবে, আদারওয়াইজ তোমরা এখানে যদি 2 বসিয়ে অ্যান্সারটি করে দাও তাহলেও হবে। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে এরকম, সেটি হলো সরল নির্ণয় করতে a + b a² - ab + b² প্লাস a - b a² প্লাস ab প্লাস b²। এটি আমাদের সরল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি। দেখো এখানে বলা আছে a + b a² - ab প্লাস b², এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। আবার বলা আছে কি a - b a² প্লাস ab প্লাস b²। দেখো এই পুরো অংশটি একটি সূত্রে পড়েছে, এই পুরো অংশটি একটি সূত্র রয়েছে। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় করার সময় এই নিচে আন্ডারলাইন দেবে না, আমি বোঝানোর সুবিধার্থে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে একটি সূত্রে পড়েছে, এটি কিসের সূত্রে পড়েছে, এখানে যেহেতু একটু আমি এইখানটা করে দেখিয়ে দিচ্ছি। আমরা কি জানি, a² প্লাস b² সূত্র হচ্ছে কি, a প্লাস b a² মাইনাস ab প্লাস b²।
আর একটা কী আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হলো আমাদের এই দুটি সূত্র। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, যখন আমাদের এই অংশটি থাকে তখন আমাদের সূত্রের এই অংশটিতে আনতে হয়, যখন এইটি থাকে তখন এইটিতে। যেহেতু আমাদের এখন এইটি রয়েছে আমরা এইটিতে নিয়ে আসব। দেখো প্রথম ক্ষেত্রে রয়েছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে অতএব আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো সমান এটা কিউব, হ্যাঁ এটা কিউব দিয়ে দেবে, আমার একটু ভুল হয়ে গেছে, এটা কিউব করে দিও, এটা কিউব, এটাও কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব। তো এটি আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটিকে আমরা বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, প্লাস আছে দিয়ে এই প্লাসটা এখানে দিয়ে দিলাম। এটি আমাদের কিসের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। তো এই দুটো সূত্র দিয়ে দিলাম। এবার যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কি পাবো, এ কিউব প্লাস বি কিউব, এই প্লাসে প্লাস এ কিউব, আর এই প্লাসের সাথে মাইনাসের গুণ হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব। আমরা কি জানি মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় প্লাস, আর প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, বা মাইনাসের সাথে যদি প্লাস গুণ করে একই হবে মাইনাস হবে, আর প্লাসে গুণ করলে হয় প্লাস। এই হচ্ছে আমাদের প্লাস মাইনাসে গুণের সূত্র। তো দেখো এখানে আমরা যদি এই মাইনাস বি কিউব আর প্লাস বি কিউব কেটে দিই, এই একটা প্লাস এ কিউব আর এই একটা প্লাস এ কিউব, তাহলে আমরা বলতে পারি না টু এ কিউব, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, টু এ কিউব। তো দেখো পরে যে কোশ্চেনটি সমান টু এ কিউব, তো দেখো পরে যে কোশ্চেনটি আছে সব স্বাভাবিক সংখ্যায়, তিনে যে কোশ্চেনটি আছে সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, ব্যাখ্যা করো। এটি পরে আমাদের কোশ্চেনটি দেওয়া রয়েছে, সেটিকে সব স্বাভাবিক সংখ্যায় হচ্ছে অখণ্ড সংখ্যা এবং কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, সেটি আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। দেখো এই প্রথম আমাদেরকে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা কী অখণ্ড সংখ্যা কী, তারপর এর সাথে আমরা তুলনা করে দেখি ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে পারবো। দেখো স্বাভাবিক সংখ্যাগুলি এক থেকে শুরু হয়ে অসংখ্য পর্যন্ত হয়ে থাকে। অতএব বলতে পারি এক ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক, কারণ কি স্বাভাবিক সংখ্যাগুলো এক থেকেই শুরু হয়, তাই ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারি এক। এবং পরবর্তী ক্ষেত্রে আবার অখণ্ড সংখ্যাগুলি আবার অখণ্ড সংখ্যাগুলি শূন্য থেকে শুরু হয়ে অসংখ্য পর্যন্ত হয়ে থাকে। অসংখ্য পর্যন্ত হয়ে থাকে। অতএব ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হলো শূন্য। অতএব আমরা এখন কি বলতে পারি, শূন্য অখণ্ড সংখ্যা হলেও শূন্য অখণ্ড সংখ্যা হলেও
স্বাভাবিক সংখ্যা নয়। কারণ স্বাভাবিক সংখ্যা শুরুই তো হচ্ছে 1 থেকে, তো 0 তো স্বাভাবিক সংখ্যা হতে পারবে না, সেই জন্য স্বাভাবিক সংখ্যা নয়। কিন্তু এক সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা হলেও অখণ্ড সংখ্যার অখণ্ড সংখ্যা, তাই বলা যায় সকল স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। তো সরি, একটু এখানটা ভুল হয়ে গেছে। তাই বলা যায় সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা হলো অখণ্ড সংখ্যা। এটি আমাদের অ্যান্সার। এরপর কি বলা হয়েছে দেখো, 4-এর 1-এর কোশ্চেনটি বলা আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ দুটি অঙ্কন করো। প্রথমে আমরা 75 ডিগ্রিটা করে নেব, তো খাতায় করে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো আমরা একটা সরলরেখা কেটে নিয়েছি, আমরা সরলরেখার এখানে বসিয়ে একটি চাপ কেটে নেব। আমি পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা পেন্সিলে করবে। এই একটি চাপ কেটে নিলাম, এই চাপটি থেকে এই যেখানে ছেদ করছে সরলরেখা সেখানটিকে কেন্দ্র করে আরও একটি চাপ কাটবো, এটি হবে আমাদের 60 ডিগ্রি। একবার চাপ কাটলে হয় 60 ডিগ্রি। আমরা এটিকে যদি আরও একবার কাটি কত হবে, তো আমাদের হবে 60 60 120। এবার এটিকে যদি আমরা সমদ্বিখণ্ডক করি কি কত পাবো, অর্ধেক পাবো। আমরা কি জানি 75 ডিগ্রি করতে হলে 60-এর সাথে 15 ডিগ্রি আমাদেরকে থাকতে হবে। তো এইখানে দেখো আমরা কি করলাম, এটিকে কেন্দ্র করে আমরা যদি এটিকে এখানে একটি দাগ কেটে নেব। দেখো এটি আমরা এখান পর্যন্ত হয়েছে আমাদের 90 ডিগ্রি হয়েছে, কিন্তু আমাদের কি বলা হয়েছে 75 ডিগ্রি। অর্থাৎ এই যে এইখান থেকে যে এই অংশটি, অর্থাৎ আমাদের এইখান থেকে যদি এই অংশটি যে 30 ডিগ্রি, একে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে আমরা 15 ডিগ্রি পাবো। এই 60-এর সাথে 15 যোগ করলে আমরা 75 পাবো। এখন এই যে 30 ডিগ্রি অংশটি, এটিকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। দেখো এইখানে বসিয়ে আমরা কি করলাম, এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নিলাম এবং এইটিকে এইখান থেকে বসিয়ে আরও একটি চাপ কেটে নেব। দেখো এইটি আমাদের কি করলো, এই যে ছেদ বিন্দুটা একটু দাগ দিয়ে নিলাম, নেওয়ার পর এই দুটোকে যদি আমরা একসাথে জুড়ে দিই কী পাবো, দেখো একসাথে এদিকে জুড়ে দিলে পাবো, দেখো এটিকে আমরা একসাথে যুক্ত করে দিলাম, এটি পেলাম কত 60 ও 15, 75 ডিগ্রি। আমরা নাম দেবো কি এ বি সি, কত পাবো 75 ডিগ্রি। এবিসি কোণের মান কত পেলাম 75 ডিগ্রি। আমাদের একটি অঙ্কন হয়ে গেছে। অপর যেটি আছে সেটি হলো দেখো পরে যে কোণটি বলা আছে সেটি হলো 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা আছে। খাতার মধ্যে আমরা এই 135 ডিগ্রি কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখাবো। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একটি চাপ কেটে নেব। এইখান থেকে আমরা যদি পুরো একটি চাপকে কেটে নিই, আমরা সরলরেখার মধ্যে একটা ছেদ পাবো। এই ছেদবিন্দুকে কেন্দ্র করে এখান থেকে একটি চাপ কাটবো, এটা 60 ডিগ্রি। এখান থেকে আমরা বললাম কত 120 ডিগ্রি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে কত
135 ডিগ্রি, তাহলে আরও একটি চাপ কাটতে হবে। এখান থেকে যদি কেটে নিই, এটা কেটে আমরা অর্ধেক করে নিলাম এটিকে, আমরা কত পাবো? এইখান পর্যন্ত একে যদি অর্ধেক করে নিই, এইখান পর্যন্ত আমরা পেলাম 150 ডিগ্রি। কিন্তু আমাদের 150 ডিগ্রি বলা হয়নি, আমরা 120-র সাথে, অর্থাৎ এই 60, এই 60 আর এই 60, 120-র সাথে আর 15 যদি আমরা প্লাস করি তাহলেই কিন্তু আমরা 135 ডিগ্রি পেয়ে যাব। তো এখানে আমরা কি করলাম, একটু দাগ দিয়ে নিলাম হালকা করে। এই দাগটি থেকে বসিয়ে আমরা এইটিকে সমাধিখণ্ড, 30 ডিগ্রিটিকে যদি সমাধিখণ্ড করে নিই, দেখো এটিকে কেটে দিলাম, এটিকে এখান থেকে চাপ ধরে আমরা কেটে দিলাম। তো এইগুলোকে অন্যভাবেও আঁকা যায়, এটি আমার মনে হয়েছে সহজ হবে। তো এখানে কী করলাম, এইটিকে নিয়ে এই ছেদবিন্দুটার সাথে এই কেন্দ্রের ছেদবিন্দুটা আমরা একসাথে পরস্পর জুড়ে দিলাম। দেখো এখানটা কত ডিগ্রি, এখান থেকে এটা 60, আরেকটি চাপ 60, এই 15, কত হলো 120 আর 15 135 ডিগ্রি, 135 ডিগ্রি কোণ। এবার নাম দিয়ে দেবে এদেরকে এ বি সি। অতএব এটি এইখান থেকে আমরা কী বললাম, কি কোণ এ বি সি সমান, এখানে আমরা নাম দিয়েছি এ বি সি সমান 135 ডিগ্রি, এখানটা আমরা করে দিচ্ছি। আর এটার ক্ষেত্রে একটু নাম দিয়ে দিতে পারো, এটির ক্ষেত্রে হয়েছে কোণ এ বি সি সমান এটির 75 ডিগ্রি। তোমরা পারলে এইটা এবিসি করা হয়েছে, তো এই কোণটির ক্ষেত্রে তোমরা এই কোণটির ক্ষেত্রে অন্য নামও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এটা তোমরা EFG করে দিতে পারো বা XYZ করে দিতে পারো, সেক্ষেত্রেও হবে। তো দুটি কোণ আমরা কম্পাস ও স্কেলের সাহায্যে এঁকে দেখালাম। পরবর্তী যে কোশ্চেনটি আছে দেখো, এক্ষেত্রে আমাদের আরও একটি কোণ আঁকার কথা বলা হয়েছে। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো এবং তাদের সমাধিখণ্ডক করে কোণ দুটির নাম করো। অর্থাৎ সমাধিখণ্ডক করার পর যে দুটি কোণ হবে তাদের নামগুলি লিখতে বলা হয়েছে। দেখো আমরা খাতার মধ্যে করে দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করব, একটা 45 ডিগ্রি কোণ আঁকবো, তারপর সেটিকে সমাধিখণ্ডক করব। দেখো এইখান থেকে কী হলো, এখান থেকে আমরা যদি একটি চাপ কেটে নিই, তো এখানে আমরা প্রথমে এটি 60 ডিগ্রি করে নিলাম, 60, এখান থেকে 120 হলো। এটির চাপ কেটে নেওয়ার পর কত পাবো, এটি থেকে আমরা পাবো কত, এটি থেকে এইখানে যদি ছেদ করে 60, এটিকে দুটি ভাগে ভাগ করলাম, মানে এখান থেকে 30 করে দুটি ভাগ পাবো। দেখো আমরা এটিকে যদি এখান থেকে কত পেলাম, এইখান থেকে এইখান পর্যন্ত ছেদ করে আমরা পেলাম কত, এটা 90 ডিগ্রি পেলাম। কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণের কথা বলা হয়নি, যেহেতু আমাদেরকে 45 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা এটিকে আবার সমাধিখণ্ডক করব। একটু বাড়িয়ে নিই, দেখো এটিকে যদি আমরা সমাধিখণ্ডক করি কীভাবে, এটি চাপ কেটে নিলাম, সেই সাথে এখান থেকে বসিয়ে আমরা এখানে একটি চাপ কেটে নিলাম। দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম, এখানে একটা ছেদবিন্দু পেলাম। এই ছেদবিন্দুর সাথে কেন্দ্রে যদি আমরা এখন সরাসরি এইখান থেকে আমরা কি করলাম, এই ছেদবিন্দুটাকে একসাথে জুড়ে দিলাম। দেখো এই কোণটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এখান পর্যন্ত ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেক করলে হচ্ছে 45 ডিগ্রি। এটি হচ্ছে 45 ডিগ্রি একটি কোণ। তো এটিকে আমাদের সমাধিখণ্ডক করতে বলা হচ্ছে। সমাধিখণ্ডক মানে দুটি ভাগে ভাগ করতে বলা হচ্ছে। এবার এটিকে আমরা দুটি ভাগে ভাগ করে নেব। দেখো এটিকে যদি দুটি ভাগে ভাগ করি কী পাবো, তো এটিকে যদি দুটি ভাগে ভাগ করা হয়, এই একটি চাপ কাটলাম, আর এইখান থেকে বসিয়ে আমরা এখান থেকে করে একটি চাপ কেটে নেব। দেখো এইখান থেকে এই ছেদবিন্দুটা একটু দাগ করে নিলাম, নেওয়ার পর এটিকে ছেদবিন্দুটার সাথে মূল কেন্দ্রের সাথে এবার আমরা একত্রে পরস্পরকে যুক্ত করে দেব। তো দেখো এখানে জুড়ে দিলাম, একত্রে জুড়ে দেওয়ার পর কী পাচ্ছি, আমরা সমাধিখণ্ডক করলাম। 45 ডিগ্রি কোণকে কী করলাম, সমাধিখণ্ডক করলাম। ত্রিভুজ ধরে, এটা ধরো কোণটা ধরো না এ বি সি, আমরা কি পেলাম এ বি সি। প্রথমে কোণ এ বি সি আমরা কত পেলাম, 45 ডিগ্রি। সমাধিখণ্ডক করে এটির নাম দিলাম, ধরো না আমরা দিলাম ডি নাম দিলাম। তাহলে এখন এই কোণ থেকে এই কোণটির কত ডিগ্রি আর এই কোণটি কত ডিগ্রি সেটা আমাদের বলতে হবে। 45-এর অর্ধেক হবে এইটি হবে 22.5 ডিগ্রি, 2-এর 1 ডিগ্রি,
আর এটিও হবে 22.5 ডিগ্রি, 2.1 ডিগ্রি। তো দেখো এর দিয়ে যদি আমরা নাম দিই কী পাবো, এ বি ডি কোণ এ বি ডি সমান সমান 22.1 ডিগ্রি। আবার কোণ কত পাবো, কোণ ডিবিসি সমান 22.1 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অঙ্কন সম্পূর্ণ হলো।